প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজার পুরোটাই দখলে নেওয়ার সিদ্ধান্ত নেতানিয়াহুর, ইসরায়েলি সংবাদ মাধ্যমে খবর। ফিলিস্তিনের গাজা উপত্যকার পুরোটাই দখলে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে। এই পরিকল্পনার বিষয়ে গতকাল সোমবার প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট, চ্যানেল 12, ওয়াইনেট ও i24 নিউজ। এসব প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলি সামরিক বাহিনী পুরো গাজায় অভিযান সম্প্রসারণ করবে। এর মধ্যে হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের যেসব এলাকায় রাখা হয়েছে সেগুলো থাকবে। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। নেতানিয়াহুর দস্তরের নাম প্রকাশ না করা একজন জ্যেষ্ঠ কর্মকর্তা চ্যানেল 12 এর প্রধান রাজনৈতিক বিশ্লেষক অমিত সেগাকে এই কথা বলেছেন। ওই কর্মকর্তা অমিতকে বলেছেন, পুরোপুরি আত্মসমর্পণ না করলে হামাস নতুন করে কোনো জিম্মিকে মুক্তি দেবে না, আমরাও আত্মসমর্পণ করব না। তাই এখনই পদক্ষেপ না নিলে জিম্মিরা না খেয়ে মারা যাবেন এবং গাজা হামাসের নিয়ন্ত্রণেই থাকবে। সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশের পর নেতানিয়াহুর এমন পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিকল্পনাটি রুখে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। নেতানিয়াহুর দফতরের নাম প্রকাশ না করা একজন জ্যেষ্ঠ কর্মকর্তা চ্যানেল 12 এর প্রধান রাজনৈতিক বিশ্লেষক অমিত সেগাকে এই কথা বলেছেন। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে নেতানিয়াহুর দফতরে যোগাযোগ করেছিল আল জাজিরা, সাড়া পাওয়া যায়নি। গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রায় 2 বছর হতে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে বসছেন নেতানিয়াহু। বৈঠকের আগে সংবাদ মাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ পেয়েছে। খবরের জন্য ফিলিস্তিনিরা গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত বিতর্কিত সংস্থা জিএইচএফ পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোই ভিড় জমায়। ফাইল ছবি, রয়টার্স। এদিকে নির্বিচার ইসরায়েলি হামলা ও দুর্ভিক্ষ পরিস্থিতির মুখে গাজায় নিহতের সংখ্যা ক্রমই বাড়ছে। এই পরিস্থিতিতে ক্ষুধায় কাতর গাজাবাসীর জন্য আরও ত্রাণ সহায়তা দেওয়ার সুযোগ করে দিতে এবং যুদ্ধ বন্ধ করতে নেতানিয়াহুর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপও বাড়ছে। গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রায় 2 বছর হতে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে বসছেন নেতানিয়াহু। বৈঠকের আগে সংবাদ মাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ পেয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় গতকাল সোমবার একদিনে অন্তত 74 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 36 জনই ত্রাণ সংগ্রহে গিয়েছিলেন। গাজায় চিকিৎসা সূত্রগুলো এ খবর জানিয়েছে। হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্ত করে আনার নিশ্চয়তা চেয়ে দেশের ভেতরেও কড়া চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু। সম্প্রতি জিম্মি রম রাসলোভস্কি আর এভিয়াতার ডেভিডের শিরোনো চেহারার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পর এই চাপ আরও জোরালো হয়েছে। নেতানিয়াহু গতকালও গাজা যুদ্ধে ইসরায়েলের লক্ষ্যের কথা আবারও বলেছেন। এর মধ্যে হামাসকে নিরস্ত্র করা এবং হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্ত করার লক্ষ্য রয়েছে। গতকাল মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আমাদের সবাইকে যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য একসাথে লড়াই চালিয়ে যেতে হবে। শত্রুর পরাজয়, জিম্মিদের মুক্ত করে আনা এবং ইসরায়েলের জন্য গাজা আর হুমকি না থাকা এইসব নিশ্চিত করতে হবে। হামাসের জিনিয়র কর্মকর্তা ওসামা হামদান গতকাল যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর প্রতি ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে চোখ বন্ধ রাখার অভিযোগ করেছেন। তিনি বলেন, একগুয়ামি, অহংকার ও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে গড়িমসি করার কারণে ইসরায়েলি জিম্মিদের জীবনকে ঝুঁকির ফেলার দায় নেতানিয়াহুর। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় 2 বছর চলা যুদ্ধে 60,933 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা অন্তত 18,430। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের হাতে এখনও 49 জন জিম্মি আছেন। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে 27 জন আর বেঁচে নেই। এদিকে ইমরানকে মুক্ত করো আন্দোলনে মাঠে নেমেছে পিটিআই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি। মঙ্গলবার 5ই আগস্ট কারাবন্দী ইমরান সহ দলটির অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই কর্মসূচি শুরু হয়েছে। ইমরান খানের দুর্নীতির মামলায় কারাদণ্ডের 2য় বর্ষপূর্তি উপলক্ষে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে পিটিআই। দলের শীর্ষ নেতা আসাদ কায়সার জানিয়েছেন, এই আন্দোলন কোনো একদিনের কর্মসূচি নয়, বরং দীর্ঘমেয়াদী হবে এবং সরকারের পতন না ঘটানো পর্যন্ত তা অব্যাহত থাকবে। তার ভাষায়, এই আন্দোলন হচ্ছে একটি শুরু, চূড়ান্ত পর্ব নয়। আমরা জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব ফেরানোর লড়াই করছি। আসাদ কায়সার আরও জানান, পিটিআই এর প্রাদেশিক শাখাগুলোকে সমাবেশ, জনসচেতনতামূলক আয়োজন এবং অন্যান্য প্রতিবাদী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার বিক্ষোভ ঠেকাতে ইতোমধ্যেই দমন-পীড়ন শুরু করেছে। পাঞ্জাব এবং কাশ্মীর অঞ্চলে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এবং বিভিন্ন জেলায় 144 ধারা জারি করা হয়েছে। পিটিআই পাঞ্জাব মিডিয়া সেলের প্রধান শায়ান বশির এবং সেনেটর আলী জাফর এক সংবাদ সম্মেলনে দাবি করেন, পুলিশ অন্তত 200টি অভিযান চালিয়ে
বহু কর্মীকে তুলে নিয়ে গেছে, যাদের পরে হলফনামা জমা দেওয়ার শর্তে মুক্তি দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সেনেটর আলী জাফর বলেন, রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনশীল এবং ইমরান খান সংলাপের দরজা একসময় বন্ধ করলেও ভবিষ্যতে অবস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ইমরান খান বার্তা দিয়েছেন তিনি আইনের শাসন এবং দেশের জনগণের স্বার্থে 10 বছর জেল খাটতেও প্রস্তুত, তবে কোনো ভুয়া মামলা কিংবা বিচার প্রক্রিয়ার বিলম্বন তাকে নতজানু করতে পারবে না। 2023 সালের আগস্ট থেকে দুর্নীতির অভিযোগে ইমরান খান কারাবন্দী রয়েছেন। পিটিআই দাবি করে আসছে এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বর্তমান সরকার বিরোধীদের দমন করতেই এগুলো ব্যবহার করছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রতিটি প্রান্তে সংগঠিতভাবে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে, যাতে সর্বস্তরের মানুষ এতে সম্পৃক্ত হয় এবং ভুয়া সরকারকে হটিয়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়। অপরদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষেপণাস্ত্র চুক্তি মানবে না রাশিয়া, হুঁশিয়ারি মেদভেদেবের। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের নিষেধাজ্ঞা আর মানবে না রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এই ঘোষণা ঘিরে সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ন্যাটোর রাশিয়া বিরোধী নীতির জবাবে মস্কো আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বা সাবেক টুইটারে দেওয়া পোস্টে মেদভেদেভ লেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত ন্যাটোভুক্ত দেশগুলোর রাশিয়া বিরোধী নীতিরই ফল। এটি একটি নতুন বাস্তবতা যা আমাদের প্রতিপক্ষদের মাথায় রাখা উচিত। অপেক্ষা করুন, আরও পদক্ষেপ আসছে। মেদভেদেভ এর আগেও রাশিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে একাধিকবার কড়া বক্তব্য দিয়েছেন, তবে এবার আরও পদক্ষেপ বলতে কি বোঝাচ্ছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। রাশিয়ার এই ঘোষণার আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মেদভেদেভের যুদ্ধ বিষয়ক মন্তব্যের পর তিনি দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এই পাল্টা পদক্ষেপ দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপ ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে মার্কিন ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সম্ভাবনার কারণে মস্কো বাধ্য হয়েছে তাদের অবস্থান পুনর্মূল্যায়ন করতে। বিবৃতিতে বলা হয়েছে, এই অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে, ফলে এই শ্রেণীর অস্ত্রের উপর একতরফা নিষেধাজ্ঞা বহাল রাখার আর কোনো যৌক্তিকতা নেই। গত বছরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইঙ্গিত দিয়েছিলেন, ন্যাটো ও যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক পদক্ষেপের কারণে রাশিয়াকে হয়তো নিষেধাজ্ঞা তুলে নিতে হতে পারে। রিয়া নোভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ বলেছিলেন, এই নিষেধাজ্ঞা এখন এক টেকসই নয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র যেভাবে এমন অস্ত্র মোতায়েন করছে, তাতে করে আমাদের আর নিষেধাজ্ঞা বজায় রাখার যৌক্তিকতা নেই। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আইএনএফ বা ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস চুক্তি 1987 সালে স্বাক্ষরিত হয়েছিল। সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এই চুক্তির মাধ্যমে 500 থেকে 5500 কিলোমিটার পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে একমত হয়েছিলেন। কিন্তু 2019-এর ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যায়। তারা অভিযোগ তোলে রাশিয়া চুক্তি ভঙ্গ করছে। যদিও মস্কো পাল্টা দাবি করেছিল, যদি যুক্তরাষ্ট্র এমন অস্ত্র মোতায়েন না করে তাহলে তারাও করবে না। এদিকে সোমবার ট্রাম্পের সাবমেরিন মোতায়েন সংক্রান্ত মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা মনে করি পারমাণবিক অস্ত্র নিয়ে জনসম্মুখে কথাবার্তায় সবাইকে সতর্ক থাকা উচিত। এই উত্তেজনাকর পরিস্থিতি এমন সময় তৈরি হয়েছে যখন ট্রাম্প হুমকি দিয়েছেন, ইউক্রেনের যুদ্ধবিরতি না হলে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা ও দেশটির তেল ক্রেতা যেমন ভারত ও চীনের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে। সবশেষ জানিয়ে দেব, কোনো বিদেশিকে পরমাণু সাইটে ঢুকতে দেবে না ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার IAEA এর পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেবে না তেহরান। সম্প্রতি ইরানের একজন জ্যেষ্ঠ আইন প্রণেতা কথা স্পষ্ট জানিয়েছেন। তিনি বলেছেন, কোনো আন্তর্জাতিক সংস্থাকেই পারমাণবিক কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সোমবার তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, IAEA এর পরিদর্শকদের ইরানের পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যে গুঞ্জন উঠেছে তা সত্য নয়। তিনি নিশ্চিত করেছেন যে কোনো আন্তর্জাতিক পরিদর্শক বা অন্য কোনো বিদেশি সংস্থাকে দেশের পারমাণবিক কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। আজিজি আরও বলেন, সংসদের আইন অনুযায়ী ইরান কোনো পরিস্থিতিতেই তাদের পারমাণবিক স্থাপনায় শারীরিক পরিদর্শনের অনুমতি দেবে না। আগামী সপ্তাহে IAEA এর একটি প্রতিনিধি দল ইরান সফরে আসছে। এই সফর প্রসঙ্গে আজিজি বলেন, প্রতিনিধি দলটি শুধুমাত্র ইরানের কর্মকর্তাদের সঙ্গে বিশেষজ্ঞ ও প্রযুক্তিগত বিষয়ে আলোচনা করতে পারবে। তাদের সফরের উদ্দেশ্য কেবল কারিগরি সহযোগিতা, যা বিশেষজ্ঞ মতামত আদান প্রদান ও অস্পষ্টতা দূর করার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এদিকে
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সোমবার জানিয়েছেন, IAEA এর একটি কারিগরি প্রতিনিধি দল আগামী 10 দিনের মধ্যে তেহরান সফর করবে। এই সফর দুই পক্ষের মধ্যে আলোচনা ও সহযোগিতা বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।